আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। পরিমাপ মানে কি? কোনো কিছুকে মাপা। কাকে মাপবো? দেখো, জল, কাঠ, দুধ, চাল, এদের আমরা কি মাপতে পারি? কারোর আয়তন মাপতে পারি, কারোর ভর মাপতে পারি, কারোর দৈর্ঘ্য মাপতে পারি। তুমি তোমার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপতে পারো, ঠিক আছে? তার উপরে একটা আইডিয়া করতে পারো। তাহলে আমরা কোনো বস্তুর কিছু একটা পরিমাপ করতে পারি। আবার লক্ষ্য করে দেখো, মানুষের আবেগ, মানুষের কান্না, মানুষের রাগ, মানুষের দুঃখ, সেটা আমরা পরিমাপ করতে পারি না। হয়তো কোনোদিন পরবর্তীকালে এআই এর যুগ এসছে, সেটাও আমরা হয়তো পরিমাপ করতে পারবো। যখন পরিমাপ করতে পারবো তখন দেখা যাবে, ঠিক আছে? কিন্তু এখন যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে যে জল, কাঠ, বায়ু, এদের আমরা ভর মাপতে পারছি, আয়তন মাপতে পারছি, দৈর্ঘ্য মাপতে পারছি। এই যে ভর, আয়তন, দৈর্ঘ্য, এইগুলোকে বলা হচ্ছে কি? রাশি। এগুলোকে কি বলা হয়? রাশি। তাহলে রাশি জিনিসটা কি না, যাকেই আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা কি বলবো? রাশি বলে। এই রাশিকে অনেকে ভৌত রাশি বলে, অনেকে প্রাকৃতিক রাশি বলে। তাহলে প্রশ্ন আসতে পারে কিরকম ভাবে, না রাশি কি, কিংবা এলো ভৌত রাশি কি, কিংবা এলো প্রাকৃতিক রাশি কি। তখন আমরা কি লিখতে হবে? আমাদের লিখতে হবে যে পরিমাপযোগ্য। কি যোগ্য? পরিমাপযোগ্য। যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলে। তাহলে আমরা যাদের পরিমাপ করতে পারি না তারা রাশি নয়। যেমন আমি এইমাত্র বললাম, মানুষের আবেগ, ভালোবাসা, কান্না, দুঃখ, এগুলো আমরা পরিমাপ করতে পারি না, তাই এগুলো রাশি নয়। কিন্তু জল, কাঠ, বায়ু, জল, কাঠ, বায়ু, এরাও কিন্তু কি নয়? রাশি নয়। এদের ভর, আয়তন, দৈর্ঘ্য, এইগুলো আমরা পরিমাপ করতে পারি। এইগুলি কি করতে পারি? পরিমাপ করতে পারি। তাই এদেরকে আমরা কি বলতে পারবো? এদেরকে বলতে, এই ভর, আয়তন, দৈর্ঘ্যকে আমরা কি বলতে পারবো? রাশি বলতে পারি। কিন্তু জল, কাঠ, বায়ু এদের নয়, ঠিক আছে? তাহলে আমরা আবার বলছি, এই প্রশ্নটাও আসতে পারে যে জল, কাঠ, বায়ু এদেরকে কি ভৌত রাশি বলা যায়? তখন আমাকে বলতে হবে না, জল, কাঠ, বায়ু এদেরকে আমরা পরিমাপ করতে পারি না, তাই এরা রাশি নয়। আমরা এদের ভর পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাই এদের ভর, আয়তন, দৈর্ঘ্য এইগুলো হচ্ছে কি এর রাশি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন যদি লেখার থাকে লিখে নাও, স্ক্রিনশট করার থাকলে স্ক্রিনশট করে নাও। এরপরে আমি যে পাঠে আসবো সেটা হচ্ছে রাশির কয় ভাই, মানে রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ আমাকে জানতে গেলে মনে রাখবে, রাশি হচ্ছে দুই ভাই আছে। রাশির কি আছে? দুই ভাই আছে। দেখো, প্রত্যেকেরই মান থাকেই, মান না থাকলে তো আমরা পরিমাপ করতে পারবো না। যে আলু 5 কিলো, তাহলে 5 একটা মান, মান প্রত্যেকেরই আছে। তাহলে নেই কি না, নেই হচ্ছে অভিমুখ, কোন দিকে আমি ছুটে যাচ্ছি, ঠিক আছে? যে রাশিটা আমি পরিমাপ করছি সেই রাশিটার শুধু কি মান আছে, না তার অভিমুখও আছে। যেমন আমি দৌড়াচ্ছি, যখন আমি দৌড়াচ্ছি 5 কিমি দ্রুতিতে, 5 কিমি দ্রুতিতে, 5 কিমি পার ঘন্টা দ্রুতিতে, তাহলে দেখো এখানে আমার কোনো অভিমুখ নেই, তাই দ্রুতি হচ্ছে, এর শুধু মান আছে। কোন দিকে দৌড়াচ্ছি কিছু বলিনি।
কিন্তু আমি যদি বলি যে আমি 5 কিলোমিটার বেগে আমার বাড়ির থেকে স্কুলের দিকে দৌড়াচ্ছি, তাহলে আমার অভিমুখ কি? আমার বাড়ির থেকে স্কুলের দিকে। তাহলে সেখানে হয়ে যাচ্ছে কি না, বেগ হলো একটা ভেক্টর রাশি, তার কারণ ওর কি অভিমুখ আছে। তা আমি একটু ভিতরে ঢুকে গেলাম, আগে বলি। তাহলে কি বললাম, প্রত্যেক রাশির কি থাকে, একটা মান থাকে, আর প্রত্যেক রাশির অভিমুখ মানে দিক থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমাদের রাশির ক ভাই? 2 ভাই। একজনের নাম হচ্ছে স্কেলার, আর একজনের নাম হচ্ছে কি ভেক্টর। একজনের নাম স্কেলার আর একজনের নাম কি ভেক্টর। এই স্কেলারের কি হচ্ছে, মান আছে, তাই রাইট দিলাম, মান কি আছে, অভিমুখ কি নেই। তাই স্কেলার রাশিকে কি বলবো, মান আছে কিন্তু অভিমুখ নেই। ভেক্টর রাশির কি আছে, মানও আছে, অভিমুখও আছে। তাহলে ভেক্টর রাশির কি আছে, মানও আছে, আর কি আছে, অভিমুখও আছে। তাহলে এবার আমাকে প্রশ্ন করেছে পরীক্ষায় যে স্কেলার ও ভেক্টর রাশি কি। তাহলে আমি কি করব, যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে আমি কি বলবো, স্কেলার রাশি বলবো। যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে আমি কি রাশি বলবো, ভেক্টর রাশি বলবো। এবার আমাকে উদাহরণ দিতে হবে নিশ্চয়ই, উদাহরণ ছাড়া তো কিছু চলে না। যেমন উদাহরণ দিতে গেলে সবার প্রথম যেটা আসে তার নাম হচ্ছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের কোনো কি নেই, অভিমুখ নেই। তারপরে আছে দূরত্ব, তারপরে আছে দ্রুতি, তারপরে আছে কার্য, চাপ, আরো অনেক। তার মধ্যে একজনের নাম বলেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা। একটু পরে এটাকে নিয়ে আমি আলোচনা করব, তার আগে শুধুমাত্র এখন নামটাই লিখে রাখলাম, তড়িৎ প্রবাহ মাত্রা। আরেকজনের নাম বলি উষ্ণতা, আরেকজনের নাম বলি ঘনত্ব। এগুলো অনেকগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না, জানবো আস্তে আস্তে, প্রত্যেকের সম্পর্কে জানবো, প্রত্যেকটা রাশির সম্পর্কে জানবো। আরেকজন আছে সেটা হচ্ছে কি সময়। তাহলে দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, কার্য, চাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, ঘনত্ব, আয়তন, সময়, এর প্রত্যেকেরই কি আছে, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এরা হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। আর যাদের মানও আছে, অভিমুখও আছে, তারা হলো কি রাশি বলেছিলাম, ভেক্টর রাশি। কি কি আছে ভেক্টর রাশি দেখি। প্রথম যেটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, এরা প্রত্যেকেই কি রাশি, ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি, তার কারণ এদের মানও আছে, অভিমুখও আছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে স্কেলার রাশি কি, যে রাশির মানও আছে কিন্তু অভিমুখ নেই তারা হলো স্কেলার রাশি, তার উদাহরণও দিয়ে দিলাম। ভেক্টর রাশি কি, যে রাশির মানও আছে এবং অভিমুখও আছে তারা হচ্ছে কি ভেক্টর রাশি। এখানে একটা গল্প আছে, এই যে স্কেলার রাশি এ সাধারণ বীজগণিতিক নিয়ম মেনে চলে। কি বীজগণিতিক নিয়ম মেনে চলে, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে, ঠিক আছে। তাহলে ভেক্টর কি হচ্ছে, ভেক্টর হচ্ছে ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সরি, ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে। তাহলে এখান থেকে একটা পার্থক্য পেয়ে গেলাম, খেয়াল করে দেখো, যে সমস্ত রাশিগুলো স্কেলার সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে তারা হচ্ছে কি স্কেলার রাশি। যে সমস্ত রাশিগুলো ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে তাদের বলা হয় কি ভেক্টর রাশি। খেয়াল করে দেখবি আমি একটু আগে লিখেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা একটা কি রাশি, স্কেলার রাশি লিখেছিলাম। তড়িৎ তো একদিক থেকে একদিকে, কারেন্ট তো একদিক থেকে একদিকে প্রবাহিত হয়, তাহলে তো কারেন্টের ভেক্টর রাশি হওয়ার কথা। কিন্তু আমি কারেন্টকে কোথায় লিখেছি, স্কেলারের দিকে রেখেছি। কেন লিখেছি, তার কারণ এই তড়িৎ প্রবাহ মাত্রা এই ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। এ কি নিয়ম মেনে চলে, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সেই কারণে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি। খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, স্কেলার রাশির উদাহরণ পেয়ে গেলাম, ভেক্টর রাশির উদাহরণ পেয়ে গেলাম।
প্লাস যেটা পেলাম সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্যও পেয়ে গেলাম। স্কেলার রাশি মান আছে কিন্তু অভিমুখ নেই, ভেক্টর রাশি মান ও অভিমুখ দুটোই আছে। স্কেলার রাশি কি হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে, ভেক্টর ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে। ঠিক আছে, বুঝে গেছে? বুঝে গেছে? তাড়াতাড়ি করে লিখে নাও, তারপরের পাঠে আমি যাচ্ছি। এখন যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে ভৌত রাশি। বুঝলাম যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। বুঝলাম রাশির দুই ভাই, একজন হচ্ছে স্কেলার রাশি, একজন হচ্ছে ভেক্টর রাশি, সবই বুঝলাম। এবার রাশিকে আমরা কি করব, আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি পরিমাপ, তাহলে রাশিকে আমরা পরিমাপ করব। পরিমাপ যদি করতে হয় তাহলে কি করতে হবে, একটা যন্ত্র লাগবে যার সাহায্যে আমরা পরিমাপ করব। যেমন আমরা কোনো বস্তুর ভর মাপবো, তাহলে ভর যদি মাপতে হয় আমাকে কি লাগবে, সাধারণ তুলা যন্ত্র লাগবে। সেই তুলা যন্ত্রের মধ্যে দিয়েই তো বাটখারা দিয়ে বসিয়ে ওজন করব। এবার ওজন তো করলাম, এবার ওজন করে তাকে কি করতে হবে, প্রকাশ তো করতে হবে। আমি তার মুখে এরকম করে ইশারা করে বললেই তো আর বোঝা যাবে না। ধরুন আমি 5 কিলো ডাল নেব বা 5 কিলো চাল নেব, আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম যে আমাকে 5 কিলো দাও, কিছু বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে দাও। 5 দাও, আমাকে 5 চাল দাও, কিছু বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বলি 5 কিলো চাল দাও, 50 গ্রাম আমাকে চা দাও, তাহলে কিন্তু সে যেই দোকানদার বুঝতে পারবে যে কোন কতটা পরিমাণকে 5 বলছে, কতটা পরিমাণকে 50 গ্রাম বলছে। বুঝে গেছে? তাহলে আমাকে রাশিকে প্রকাশ করার জন্য কিসের সাহায্য লাগবে, একটা মাপার যন্ত্র লাগবে। আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মানের মাল্টিপ্লাই করে, মানে মানকে গুণ করে করে আমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। যেমন ছোটবেলায় মনে আছে হয়তো বাটখারা নাই, কি করলাম, 1 কিলোর একটা বাটখারা রয়েছে, সেই 1 কিলোর বাটখারাকে একদিকে বসিয়ে আর একদিকে কি করলাম, পাথর বসিয়ে দিলাম, পাশে পাথর বসিয়ে দিয়ে 1 কিলো বাটখারা সমান করে নিলাম, নিয়ে ওই পাথরটাকে 1 কিলোর সঙ্গে বসিয়ে দিলাম, তাহলে আমার 2 কিলো হয়ে গেল। ঠিক একইভাবে ওরকম 2 কিলো, 4 কিলো, 5 কিলো পাথর বানিয়ে নিয়ে আমরা কি করতাম, ওজন করতাম। ছোটবেলায় অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে খবরের কাগজ যখন কিনতে আসতো। তাহলে আমার কি হচ্ছে, রাশিকে পরিমাপ করতে গেলে যন্ত্র লাগলো, আর রাশিকে পরিমাপ করতে গেলে একটা নির্দিষ্ট কোনো কিছুর ব্যবহার করতে হয়। এই যে কোনো কিছু, সেই কোনো কিছুটাকে বলা হয় একক। তাহলে আমার সবার প্রথম প্রশ্ন হবে কি, একক কি? তাহলে কোনো রাশিকে যদি পরিমাপ করতে হয় তার একটা নির্দিষ্ট মানকে আমি কি করি, প্রমাণ হিসেবে ধরে নিই। যেমন বাটখারা দিয়ে যখন ওজন করছি আমি কি 1 কিলোকে প্রমাণ হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে? তাহলে কোনো নির্দিষ্ট কোনো রাশিকে পরিমাপ করতে হলে তার একটা নির্দিষ্ট মানকে আমরা কি করি, প্রমাণ হিসেবে ধরে নিই। ধরে নিয়ে তার সাহায্যে ওই রাশিটাকে কি করছি, পরিমাপ করছি। ওই যে নির্দিষ্ট মানটা ধরে নিয়েছি তাকেই বলা হচ্ছে কি, তার একক। ঠিক আছে? তাহলে একক কি যদি আমাকে বলে তাহলে আমি কি লিখবো, কোনো রাশিকে কি করতে হবে, পরিমাপ করতে হবে। তাহলে কোনো রাশিকে পরিমাপ করতে হলে তার একটি নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে তার সাহায্যে কি করা হয়, রাশিটিকে পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট মানকে ওই রাশির কি বলে, একক বলে। এখন দেখো যে পৃথিবীতে এত কিছু আছে, কত মুখস্থ করবে, তাই মুখস্থ করতে গেলে বিপদ। এইগুলোকে সঠিক প্রসেসে নিজের মাথার মধ্যে মনে রাখার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? মুখস্থ করলে চলবে না, কি করতে হবে, আত্মস্থ করতে হবে। এই আত্মস্থ করতে গেলে নিজেকে
একটুখানি ভাবাতে হবে। কিরম ভাবে ভাবাবো? একক কি? একক কি যদি আমাকে কেউ বলে করতে, আমি কিভাবে ছোটবেলায় করতাম একটু খেয়াল করে দেখো। কোনো রাশিকে আমি কি করেছি? পরিমাপ করতে হবে। একটা পয়েন্ট, কোনো রাশিকে আমি কি করছি? পরিমাপ করছি। তাহলে তার একটা নির্দিষ্ট অংশকে বা মানকে কি করেছি? প্রমাণ ধরেছি। হয়েছে? তারপরে কি করছি? তার সাহায্যে রাশিটাকে পরিমাপ করেছি। তাহলে কটা পার্ট? একটা, দুটো, তিনটে পার্ট হলো। 4 নম্বর পার্ট হচ্ছে ওই নির্দিষ্ট মানকে ওই রাশির একক বলে। তাহলে আমাকে 4টে পার্টে ওটাকে আমাকে কি করতে হবে? মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম পার্ট কি? কোনো রাশিকে পরিমাপ করতে হচ্ছে, যেহেতু একক কোনো রাশিকে পরিমাপ করতে হচ্ছে। দ্বিতীয় পার্ট কি আছে না, তার একটা নির্দিষ্ট মানকে আমি কি করছি? প্রমাণ হিসেবে ধরছি। 3 নম্বর পার্ট, সেই প্রমাণটাকে দিয়েই আমি বাকি রাশিটাকে পরিমাপ করছি। হলো, ওই যে প্রমাণটাকে ধরেছি সেই প্রমাণটাকেই বলা হচ্ছে কি? ওই রাশি একক। পরে যে প্রশ্নটা আসে যে এই এককের প্রয়োজন কেন, প্রয়োজনীয়তা কেন কি? সবাই করবে কি? বইয়ের থেকে দেখে টুকে দেবে। একটু আলাদা ভাবো, বইয়েরটাই লিখতে হবে এরকম কোনো ব্যাপার না। তুমি নিজে লেখো যে স্যার, এটাই লিখবে, স্যার আমার, আপনি উচ্চতা জানতে চাইছেন, স্যার আমার উচ্চতা জানতে চেয়েছে। আমি কি বলেছি? আমি বলেছি 5। স্যার কি কিছু বুঝতে পারবে? তোমরাই বলো। স্যার আমার উচ্চতা জানতে চেয়েছে, আমি স্যারকে বলেছি 5, স্যার কি কিছু বুঝতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি বলি আমার উচ্চতা 5 ফুট, ক ফুট? আমার উচ্চতা 5 ফুট, তাহলে স্যার কি করতে পারবে? বুঝতে পারবে যে আমার উচ্চতাটা অ্যাকচুয়ালি কত। স্যার তখন কি করতে পারবে? বুঝতে পারবে আমার উচ্চতা কতটা। তো এই যে বোঝা, এই যে বুঝতে পারা, তার সঠিক পরিমাণটা বুঝতে পারা, বোধগম্য হওয়া, বইয়ের ভাষায়, জটিল ভাষায় বোধগম্য হওয়া, আমাদের সহজ ভাষায় বুঝতে পারা। এই বুঝতে পারার জন্যই কিসের প্রয়োজন? এককের প্রয়োজন। তাহলে আমি লিখে দিই এবার, অর্থাৎ সঠিক পরিমাণ বুঝতে পারার জন্য কার প্রয়োজন? এককের প্রয়োজন। এবারে যে ফার্স্ট গার্ল সে লিখলো এরকম, সেকেন্ড গার্ল করলো কি? যে ভাই ও যদি ওরকম লিখে আমিও যদি এরকম লিখি তাহলে তো স্যার ভাববে যে এ তো দেখে দেখে লিখেছে। তা আমি কি করলাম? আমি তখন এটা লিখে দিলাম, স্যার আমার উচ্চতার জায়গায় স্যার আমার ভর জানতে চেয়েছে, আমি বলেছি 50 কিলো। 50, স্যার কি কিছু বুঝতে পারবে? না। কিন্তু আমি যদি বলি আমার ভর 50 কিলো, স্যার তখন বুঝতে পারবে যে আমার ওজনটা, ভরটা কতটা। তাহলে সঠিক পরিমাপ বুঝতে গেলে আমাদের কিসের প্রয়োজন? এককের প্রয়োজন। আশা করি একক কি, এককের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। এবার এককের এবার কয় ভাই সেই সম্পর্কে জানবো। তার আগে যদি মনে হয় যে লেখার দরকার লিখে নিতে পারো, যদি স্ক্রিনশট করার থাকে স্ক্রিনশটও করে নিতে পারো। এবারে যেটা করব সেটা হচ্ছে এককের কয় ভাই। এককেরও কি ক ভাই? 2 ভাই। প্রথম জনের নাম হচ্ছে প্রাথমিক একক বলে, কেউ আবার বলে মূল একক। কেউ বলে প্রাথমিক একক, কেউ বলে মূল একক। আর 2 নম্বর কে আছে? লব্ধ একক। এবারে শুধুমাত্র বললেই তো হলো না, এগুলো কি সে সম্পর্কে বলতে হবে, মানে সংজ্ঞা দিতে হবে। তা সংজ্ঞা কিভাবে দেব? প্রাথমিক একক বা মূল একক। এই কথাটার মানেই বোঝা যাচ্ছে যে প্রাথমিক আর মূল
তার মানে কি এরাই হচ্ছে এককের শুরু করে, এদেরকে দিয়েই কি হয় একক শুরু হয়। যেমন আমরা যেমন বাংলায় অ আ পড়েছি, সেগুলোকে কি বলে স্বরবর্ণ। ক খ এরা কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি, স্বরবর্ণ হচ্ছে যে নিজে থেকেই উচ্চারিত হয়, অন্যের সাহায্য নেয় না। আর ব্যঞ্জন বর্ণ কি, যে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। ঠিক সেরকম এই যে প্রাথমিক একক হচ্ছে এককের স্বরবর্ণ। এর দ্বারা এ নিজে নিজেই তৈরি হয়েছে এবং এর সাহায্যে এই লব্ধ একক কি হচ্ছে মানে ব্যঞ্জন বর্ণ কি হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে যে ভৌত রাশির এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয়, পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং ওই এককগুলোকে দিয়ে অন্য ভৌত রাশির একক তৈরি হচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে কি প্রাথমিক একক বা মূল একক। তাহলে আবার একবার বলবো না লিখে দেবো, লিখে দিই যে ভৌত রাশিগুলি, যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর কি, পরস্পরের উপর কি নয়, যে ভৌত রাশির একক পরস্পরের উপর কি নয় নির্ভরশীল নয় এবং যে এবং এই এককগুলো দিয়েই কি হচ্ছে অন্য ভৌত রাশির কি হয় একক তৈরি হয়। এদেরকে কি বলা হচ্ছে প্রাথমিক বা লব্ধ একক, এদেরকে বলা হয় প্রাথমিক বা মূল একক। কি কি আছে আমরা মনে রাখবো, দ ভ স, দভস। ঠিক আছে, আগে বলতাম ভদস কিন্তু এখন দভস। দ মানে হচ্ছে কে দৈর্ঘ্য, ভ মানে কে ভর, স মানে কে সময়। আশা করি মনে রাখতে পারবে দভস। লব্ধ একক কাকে বলে, যে ভৌত রাশিগুলো এক বা একাধিক কি মূল একক বা প্রাথমিক একক দিয়ে কি হয়েছে তৈরি হয়েছে। যে একক যে রাশির এককগুলি এক বা একাধিক প্রাথমিক বা মূল এককের সহযোগে গঠিত হয়েছে। সাহায্যে কি হয়েছে গঠিত হয়েছে, তাদেরকে কি বলবো মূল একক বলে। এখন মজার জিনিস আমি কি বললাম, দৈর্ঘ্য ভর সময় এদেরকে বলা হচ্ছে কি মূল একক। এরকম পরবর্তী সবার প্রথম যখন তৈরি হয়েছিল তখন আমরা এই তিনটাকেই মূল একক বলতাম, কিন্তু পরবর্তীকালে মূল এককের সংখ্যা হয়ে গেছে 9খানা টোটাল। তাহলে ওই 9খানা বাদ দিয়ে যত রকমের একক আছে সমস্ত এককগুলোই কি হচ্ছে লব্ধ একক। 9খানাই হচ্ছে কি মূল বা প্রাথমিক একক। কিভাবে এসছে কেন এসছে একটু পরেই বলছি, তার আগে আমাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তাই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। কি বললাম, প্রাথমিক একক বা মূল একক কি না, যে ভৌত রাশির এককগুলো কি হচ্ছে পরস্পরের উপর কি নির্ভরশীল নয়, পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং এই এককগুলোর সাহায্যে অন্যান্য একক তৈরি হয়েছে, তাদেরকে বলা হচ্ছে কি প্রাথমিক একক বা মূল একক। কি কি আছে, দভস দৈর্ঘ্য, ভর, সময়। আর যে এককগুলি বা যে রাশির এককগুলো এক বা একাধিক ভৌত রাশির সমন্বয়ে, ভৌত রাশি মূল এককের সমন্বয়ে গঠিত হয়েছে, কিসে মূল এককের সমন্বয়ে গঠিত হয়েছে বা সাহায্যে গঠিত হয়েছে, তাদেরকে বলা হচ্ছে কি লব্ধ একক। এখন মজার জিনিস যে এখানে খেয়াল করে দেখো আমি এক বলেছি, মনে করো দৈর্ঘ্যের একক একা রয়েছে, শুধু দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের একক দুখানা বা তিনখানা দিয়ে কি হবে
লব্ধ একক তৈরি হবে। যেমন খেয়াল করে দেখো, ক্ষেত্রফল কার একক? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি জানো? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। কি হচ্ছে? দৈর্ঘ্য গুণ কি যেন ক্ষেত্রফলের ফর্মুলা? প্রস্থ। আমার সেই ছোটবেলার গল্প পদ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের একক কি? ধরে নাও মিটার। প্রস্থের একক কি? মিটার। মিটার মিটার গুণ করলে কি হচ্ছে? মিটার স্কোয়ার হচ্ছে। খেয়াল করে দেখো, তাহলে এখানে দৈর্ঘ্যের একক কটা আছে? এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক। তাহলে দুটো দৈর্ঘ্যের এককের সমন্বয় করে তৈরি হয়েছে ক্ষেত্রফলের একক তৈরি হয়েছে। এগুলো আমি পরবর্তীকালে আসছি, সব গুছিয়ে বলবো। তার আগে এটার স্ক্রিনশট করে নাও। শুধুমাত্র উদাহরণগুলো দিইনি, উদাহরণগুলো একটু পরে দেব। ঠিক আছে, করে নাও উদাহরণ। আচ্ছা, বোর্ড খালি করে দিয়েছি। এইবারে আমরা যেটা নিয়ে করব, এককের বিভিন্ন পদ্ধতি। এককের বিভিন্ন পদ্ধতি। এই পদ্ধতি জানতে যাব, তখনই আমরা ওই মূল একক বা প্রাথমিক এককগুলো সম্পর্কে ভালো করে জানতে পারবো। এখন খেয়াল করে দেখো, আমাদের বিভিন্ন এই যে এককটা অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগে, এবং এটা আরো বেশি কাজে লাগে কাদের জানো? যারা ব্যবসাদার, শিল্প করে, শিল্পের বড় বড় শিল্পপতি, এদের আরো বেশি কাজে লাগে। এখন আমাদের প্রচলিত মোট 3টে পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে এমকেএস পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি, তার নাম হচ্ছে সিজিএস পদ্ধতি। তৃতীয় যে পদ্ধতি, তার নাম হচ্ছে এফপিএস পদ্ধতি। কি কি পদ্ধতি? এমকেএস, সিজিএস আর এফপিএস। মজার জিনিস, এই এমকেএস পদ্ধতিটা সাধারণত ব্যবহার করে আমেরিকার দিকে। সিজিএস পদ্ধতিটা আমাদের ভারতীয়রা ব্যবহার করি। এফপিএস পদ্ধতিটা লন্ডন, ফ্রান্স, মানে ইংল্যান্ড, ফ্রান্স, ওখানকার লোকরা ব্যবহার করে। এখন ব্যাপার বোঝো, যে আমি একটা জিনিস এখান থেকে লন্ডনে নিয়ে গেলাম, আমি এখানে ওজন করলাম কিসে? গ্রামে ওজন করলাম। লন্ডনে আমাকে যখন ওজন করতে হবে, তখন কিসে ওজন করতে হবে? পাউন্ডে ওজন করতে হবে। তাহলে দামটাও ভ্যারি করবে, বিধি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে, হিসাবের একদম গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন দেশ মিলে কি করলো? সবাই মিলে একটা ইউনিক পদ্ধতি বার করলো। সেই পদ্ধতির নাম দিল এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি, যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যাকে আমরা সংক্ষেপে বলি এসআই ইউনিট। ঠিক আছে, এখন মজার জিনিস বোঝো, এ হচ্ছে আমেরিকা, এ হচ্ছে কে ভারতীয়, এ হচ্ছে কে লন্ডন, মানে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স। তা তুমি কার কথা শুনবে? তিনজনই তোমাকে বলেছে, স্বাভাবিক আমেরিকার কথা শুনবে। তাই এই এসআই ইউনিট গুলো বেশিরভাগটাই কি হচ্ছে? এই এমকেএস পদ্ধতির রূপান্তর, আর কিছুই না। ঠিক আছে, তা আগে আমাকে জানতে হবে এবার এমকেএস পদ্ধতিটা কি। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা মূল একক কি কি বলেছিলাম? কি কি নাম দিয়েছিলাম? দ, ভ, স। মনে করে দেখো, দ মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? এম দিয়ে কি হতে পারে? মিটার। ঠিক আছে, কে দিয়ে কি হচ্ছে? কিলোগ্রাম। এস দিয়ে কি হচ্ছে? সেকেন্ড। ঠিক আছে, তাহলে সি তে কি হবে? সেন্টিমিটার। জিতে কি হয়ে যাবে? গ্রাম। এসে কি হয়ে যাবে? সেকেন্ড। ঠিক আছে, ঠিক একইভাবে এফে, লন্ডনের কাছে এবার কি জানো, কি বলে জানো? ফুট। পিতে কি হতে পারে? হ্যাঁ ঠিক, পাউন্ড। এসে কি হতে পারে? সেকেন্ড।
তাহলে সেকেন্ড সব জায়গাতেই আছে, শুধু গন্ডগোল হচ্ছে কার কার, দৈর্ঘ্য আর ভরের এককে। তাহলে এম এ কি হচ্ছে মিটার, কে তে হচ্ছে কিলোগ্রাম, এসে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে এমকেএস পদ্ধতিতে মিটার কিলোগ্রাম সেকেন্ড, সিজিএস পদ্ধতি মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস পদ্ধতি মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। এইভাবে মনে করে নিলে ঠিক আছে। এইবারে আমাদের চলে আসছে এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিটে আমাদের বলল যে না, তিনটে মৌলিক এককে আর চলবে না, তিনটে ইউনিটটাকে আমরা কি বানালাম, ছটা বানালাম। ছটা বানানোর পর সেটা বেড়ে হলো সাতটা, তারপরে সাতটাতেও পোষালো না, তখন সেই সাতটাকে বাড়িয়ে করা হলো কটা, নটা। কিছু বইয়ে দেখবে সাতটা রয়েছে, তারপরে দেখাচ্ছে যে দুখানা। তা আমরা অত সব জানবো না, আমরা মোট নটাই জানবো। ঠিক আছে, একটা বইয়ে সাতটা আছে, একটা বইয়ে আটটা আছে, একটা বইয়ে নটা আছে, না আমরা নটাই জানবো। তা সেই নটা কি কি, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বরকে ভর, 3 নম্বরকে সময়। খুব ভালো। এইবারে চলে আসছে 4 নম্বর। 4 নম্বর যে আসবে সে হচ্ছে কি উষ্ণতা। খুব ভালো। এইবারে আসছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে সেই আমাদের প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এটা হচ্ছে কি জ্বর, এটা হচ্ছে কি কারেন্ট। তাহলে এবারে এর কে আসতে পারে আইডিয়া। এটা হচ্ছে ভর, এটা সময় মেপেছি, এটা দৈর্ঘ্য মেপেছি, এটা গায়ের উষ্ণতা মেপেছি, এটা কারেন্ট মেপেছি, এটা তাহলে কি হতে পারে, আলো হতে পারে। কি হতে পারে, আলো। তাহলে আলোর যেটা হবে সেটা হচ্ছে কি দীপন প্রাবল্য। কি প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য। কেউ এটাকে বলে আলোক দীপ্তি। 7 নম্বর। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, আমরা তো বড় বড় পরিমাপ করলাম, কিন্তু যখন পরীক্ষাগারে গবেষণা করব তখন আমাদের পদার্থের ওজন কিভাবে নির্ণয় করব, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পদার্থের পরিমাণ। পরের যে দুটো আছে 8 নম্বর আর 9 নম্বর, এখানে লিখলাম 8 নম্বর হচ্ছে কোণ, 9 নম্বর হচ্ছে ঘন কোণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9খানা মূল একক। কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। হলো 9খানায় এসআই পদ্ধতিতে মূল একক তো বের করলাম। তাহলে প্রথমটার নাম কি দৈর্ঘ্য, দ্বিতীয়টার নাম কি ভর, তৃতীয়টার নাম কি সময়, তারপর এটা কি হচ্ছে উষ্ণতা, তারপরে একটা কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে একটা আলো মানে দীপন প্রাবল্য, তারপরে কেমিস্ট্রি গবেষণাগারে করছি পদার্থের পরিমাণ, তারপরে একটা কি হচ্ছে ছোটবেলা থেকে করে এসেছি কোণ, তারপরে একটা নাম হচ্ছে কি ঘন কোণ, যেটা ক্ষেত্রফল আর দূরত্বের বর্গের অনুপাত। ক্ষেত্রফল আর দূরত্বের বর্গের অনুপাত হলো ঘন কোণ, এটা মনে রাখবে। ক্ষেত্রফল আর দূরত্বকে আমি আর দিয়ে লিখলে আর স্কয়ার, দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ। ঠিক আছে, এর অনুপাতকে বলা হচ্ছে কি ঘন কোণ। তাই আমাদের দৈর্ঘ্যের এককে কি দিয়ে প্রকাশ করে, এখানে যেমন দেখো দৈর্ঘ্যের একক ছিল সেন্টিমিটার, এখানে ছিল দৈর্ঘ্যের একক কি ফুট। এই হচ্ছে লন্ডনের মানুষ করছে, এটা ভারতীয়রা করছে, এটা আমেরিকানরা করছে। তাহলে সহজে বোঝাই যাচ্ছে যে আমেরিকা হচ্ছে সবার বাবা, তাহলে এটা আমার দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। হয়েছে। ভরের একক কি হবে তাহলে, হ্যাঁ ঠিকই কিলো গ্রাম। সময় তো সব জায়গাতেই সমান, তাই জন্য এটার নাম হচ্ছে কি সেকেন্ড। উষ্ণতা, উষ্ণতা কিন্তু সেন্টিগ্রেড বা ফারেনহাইট হবে না, এ হচ্ছে কি কেলভিন। কি দিয়ে প্রকাশ করে, কে দিয়ে প্রকাশ করে। তড়িৎ প্রবাহ মাত্রা, একে কি দিয়ে প্রকাশ করে, অ্যাম্পিয়ার। কি নাম, অ্যাম্পিয়ার। কি দিয়ে প্রকাশ করে, বড় হাতের এ বা এ এম পি ছোট হাতের। দীপন প্রাবল্য বা আলোক দীপ্তি, দীপন প্রাবল্য বা আলোক দীপ্তি এর হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা কি দিয়ে লেখে, বড় হাতের সি ছোট হাতের ডি, ক্যান্ডেলা। আচ্ছা,
এটা বড় হাতের সি নয়, ছোট হাতেরই সি ব্যবহার করবে। তারপরে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে বলা হচ্ছে একক মোল। কি? মোল। পড়েছো হয়তো একটু একটু, হয়েছে। তারপরে কোণ, কোণের একক কি? ডিগ্রি নয়, রেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। স্টে রেডিয়ান কি বানানটা আরেকবার দেখিয়ে দিই, দন্তস টয় একার, স্টে রেডি আন। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, দৈর্ঘ্যের একক কি? নিজেরা আমার সঙ্গে সঙ্গে বলো, মুখস্থ হয়ে যাবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক কেলভিন না সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। কারেন্ট হয়ে গেছে, তাহলে তারপরেরটা হবে কি? আলোক দীপ্তি। আলোক দীপ্তি বা দীপন প্রাবল্যের একক আলো, তাহলে হচ্ছে ক্যান্ডেলা। তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক মোল। তারপরে হচ্ছে এইদিকে আছে কোণ, আর কে আছে? ঘনকোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। এগুলো সমস্তটাই বইয়ে আছে, যদি মনে হয় এখান থেকে টুকে নেবে, টুকে নিতে পারো, তার জন্য স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, তারপরে আসছি আবার পরের পার্টে। জাম্প করব, ঠিক আছে। জাম্প করব মানে আমি বই যেরকম ভাবে আছে সেরকম ভাবে আমি চললে অসুবিধা আছে, অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন না। তাই কারণে আমরা যেখানে শেষ করেছি তারপরে একটু জাম্প করে আমরা চলে যাব কোথায় না, মাত্রায় চলে যাব। কোথায় চলে যাব? মাত্রায় চলে যাব। ভালো করে দেখে নেন, মাত্রায় চলে যাব। আমরা ছিলাম কোথায়? এসআই পদ্ধতিতে বিভিন্ন এককের সম্পর্কে জানছিলাম। কি কি জানছিলাম? প্রথমে ছিল কে? দৈর্ঘ্য। প্রথমে কে ছিল? দৈর্ঘ্য। তারপরে কে ছিল? 2 নম্বর ভর। 3 নম্বর কে ছিল যেন? সময়। আচ্ছা, 4 নম্বর কে ছিল? কে যেন? উষ্ণতা। 5 নম্বর কে ছিল? কারেন্ট, প্রবাহ মাত্রা। তাহলে এটা হচ্ছে তাপমাত্রা, তাপ, এটা হচ্ছে কি গেল? কারেন্ট গেল। এটা তাহলে এবার আলো আসবে, মানে দীপন প্রাবল্য বা আলোক দীপ্তি গেল। আচ্ছা, তারপরে 7 নম্বরে কে আছে? পদার্থের পরিমাণ। ঠিক আছে, আমরা এই 7টা সম্পর্কেই জানলাম। ওই যে 8 নম্বর আর 9 নম্বর কোণ আর ঘনকোণকে আলাদাই রাখলাম। ঠিক আছে, এবারে আমরা দেখো, খেয়াল করো আমি এখানে লিখেছি কি মাত্রা কি। এই মাত্রা জিনিসটা সম্পর্কে বইয়ে যেটা দেয়া আছে যে ঘাতে উন্নীত করো, সূচকের অঙ্ক করেছি, মাথার উপরে যেটা থাকে সেই ঘাতে কি করতে হচ্ছে? উন্নীতি করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এত কঠিন ভাবে আমাকে বোঝাতে গেলে বোঝানো যাবে না। বইয়ে যে ভাষা আছে সেই ভাষা যদি আমি করতে যাই তাহলে বোঝানো যাবে না। বইয়ের মধ্যে লেখা আছে কোনো ভৌত রাশি তার মূল রাশির সাহায্যে কি করা হচ্ছে? প্রকাশ করার সময় মূল রাশিগুলোকে যে ঘাতে উন্নীত করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কি? তার মাত্রা। তা আমি অত সবে যাব না, আমি বাংলা সোজা ভাষায় বলবো যে একটা ভৌত রাশি কি কি মূল রাশি দ্বারা তৈরি হয়েছে এবং তাদের পরিমাণ সম্পর্কে জানতে গেলে আমাদের কি দরকার পড়ে? মাত্রার দরকার পড়ে। তাহলে আমি কি লিখবো? একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। একটি ভৌত রাশি মূলত কি কি মূল রাশি দিয়ে তৈরি এবং তাদের পরিমাণগত সম্পর্ক। একটি কি রাশি? ভৌত রাশি কি কি মূল রাশি মানে এইগুলো দিয়ে তৈরি এবং তাদের পরিমাণগত পরিমাণ বলতে দৈর্ঘ্য কটা আছে, তারপরে তোমার ধরে নাও উষ্ণতা কতগুলো উষ্ণতা আছে, এইগুলো। ঠিক আছে, পরিমাণগত সম্পর্ক যার থেকে জানা যায় তাকে কি বলবো? মাত্রা বলবো।
ঠিক আছে, একটা ভৌত রাশি কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত এবং তাদের পরিমাণ কটা করে, তার সম্পর্ক যেটা থেকে জানা যায় তাকেই বলা হয় কি মাত্রা। এখন কথা হচ্ছে মাত্রা, যেমন একক ছিল বলে এককের প্রয়োজনীয়তা সম্পর্কে, একক ছিল বলে আমরা এককের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে মাত্রা যখন আছে তাহলে মাত্রার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে মাত্রার প্রয়োজনীয়তা কি, মাত্রা কি জন্য প্রয়োজন? তা মাত্রা প্রয়োজন হচ্ছে অনেকগুলো কারণে। প্রথম যে কারণ যেটা হচ্ছে, আমরা একটা সমীকরণ তৈরি করেছি, ছোটবেলায় পড়েছিলাম মনে করে দেখো, বাবা ইকাল টু মা, এফ ইকাল টু মা। এই যে সমীকরণটা আমরা তৈরি করেছি, এই সমীকরণটা কি ঠিক না ভুল, সেইটা বিশ্লেষণ করতে গেলে আমাদের কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। তাহলে প্রথম যে কারণটা হবে যে যে ভৌত সমীকরণ বা যে সমীকরণটা করেছি, প্রয়োজনীয়তা লিখে দিই এখানে, প্রয়োজনীয়তা, এটা আশা করি বইয়ে নেই। প্রথম 1 নম্বর কি হবে, আমরা যে ভৌত সমীকরণ সঠিক কিনা সেটা জানতে মাত্রার প্রয়োজন। ভৌত সমীকরণ সঠিক কিনা তা জানার জন্যে মাত্রার প্রয়োজন। কি, এফ ইকুয়াল টু মা, সমীকরণটা ঠিক কিনা সেটা জানার জন্য আমাদের কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। আমরা এতক্ষণ পড়েছি যে আমাদের এমকেএস পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতি আছে, পিএস পদ্ধতি আছে, আচ্ছা। তো এই একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতির মধ্যে সম্পর্ক তৈরি করতে আমাদের কার প্রয়োজন? এই মাত্রার প্রয়োজন। 2 নম্বর কি বললাম, এককের বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর নাম কি? সিজিএস আছে, এমকেএস আছে, এফপিএস আছে। ঠিক আছে, এদের মধ্যে কি করা যায়? এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। ঠিক আছে, আর কি, নতুন রকমের একটা সূত্র তৈরি করব। কি সূত্র তৈরি করব? নতুন সূত্র তৈরি করতে কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। তাহলে মাত্রার কি জন্য প্রয়োজন? না, এই যে সমীকরণগুলো এফ ইকাল টু মা, পি ইকাল টু এফ বাই এ, বিভিন্ন যে সমীকরণ, ভি বল ইকাল টু ভর ইন্টু ত্বরণ তো করলাম, ওই কি বলে ওটার নাম, বেগ, বেগ ইকাল টু সরণ বাই সময়, এইরকম বিভিন্ন যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো বা এই সমীকরণগুলো সঠিক কিনা সেটা জানার জন্য আমাদের কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। 2 নম্বর, এদের সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে যাব বা এসআই পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতিতে যাব। একই পদ্ধতিতে, মানে টাকা থেকে পয়সায়, পয়সা থেকে টাকা, এই যে যাওয়ার জন্য আমাদের কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। নতুন সূত্র তৈরি করব। আমিও তো একসময় বিজ্ঞানী হব ভেবেছিলাম, তুমিও একসময় ভেবেছো বিজ্ঞানী হবে, যদি কোনোদিন হও তখন কি নতুন সূত্র তৈরি করলে, সেই সূত্র তৈরি করেছে, সেই সূত্রটা সঠিক কিনা সেটা জানার জন্য বা নতুন সূত্র তৈরি করতে গেলেও আমাকে কার প্রয়োজন? মাত্রার প্রয়োজন। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয়তাটা জেনে নিলাম। এইবারে প্রয়োজনীয়তার পরে যে জিনিসটা আমাদের দরকার, সেই জিনিসটা হচ্ছে এই মাত্রাগুলোকে প্রকাশ করব কি করে। আমরা আবারও বললাম, মাত্রা হচ্ছে কি, যে ভৌত রাশি আছে সেই ভৌত রাশিটা কি কি মূল রাশি দিয়ে তৈরি হয়েছে সেটা যদি আমাদের জানতে হয় এবং তারা কতগুলো করে আছে সেটা যদি আমাদের জানতে হয়, তার জন্যই আমাদের মাত্রার প্রয়োজন। এই দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এল দিয়ে। কি দিয়ে? এল। কেন? লেন্থ, লেন্থের জন্য এল দিয়ে প্রকাশ করা হয়। দেখো, এল লিখে আমি কি করেছি, থার্ড ব্র্যাকেট দিয়েছি। এই থার্ড ব্র্যাকেটটাই প্রকাশ করে যে এটা হচ্ছে মাত্রা। ঠিক আছে, তাই জন্য মাত্রা যখনই বার করতে হবে তখনই তাকে কিসের মধ্যে রাখতে হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভর। ভর মানে হচ্ছে মাস, ওই জন্য একে আমরা ব্যবহার করি এম দিয়ে। তারপরে কি আছে? সময়। সময় মানে হচ্ছে টাইম, ওই জন্য আমরা এটাকে ব্যবহার করি টি দিয়ে, টি দিয়ে প্রকাশ করি। তারপরে উষ্ণতা, এই উষ্ণতাকে আমরা বিভিন্ন কিছু দিয়ে ব্যবহার করি। আগে, এখন ব্যবহার করা হয় বড় হাতের কে দিয়ে, কেলভিন বলে। আগে ব্যবহার করা হতো থিটা দিয়ে। কেউ কে ব্যবহার করতে পারে, কেউ থিটাও ব্যবহার করতে পারে, যে যেটা খুশি ব্যবহার করতে পারে। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ব্যবহার করি কি দিয়ে? আই দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দিয়ে ব্যবহার করি? আই দিয়ে। দীপন প্রাবল্যকে আমরা ব্যবহার করি সিডি দিয়ে।
ঠিক আছে, এই সিটা বড় হাতের থাকে, ডিটা এখানে ছোট হাতের দেয়। পদার্থের পরিমাণকে আমরা মাত্রা ব্যবহার হিসেবে লিখি এমও এল, কি দিয়ে? এমও এল দিয়ে। তাহলে এটা সবার প্রথম আমাকে জেনে রাখতে হবে, নিজের বাড়ির দেয়ালে এই জিনিসটাকে প্রথমে লিখে রাখতে হবে, আজকেই করতে হবে একটা ছোট কাগজের মধ্যে, যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা এম। এইবারে কিন্তু আসল বিজ্ঞানে ঢুকলাম। ভরের মাত্রা কি? এম, সময়ের মাত্রা টি, উষ্ণতার মাত্রা কে বা থিটা, তড়িৎ প্রবাহ মাত্রা আই, দীপন প্রাবল্য হচ্ছে সিডি, পদার্থের পরিমাণ হচ্ছে মোল এমও এল। এইটা প্রথমে আমাকে কি করতে হবে? লিখে দেয়ালে সাটিয়ে দিতে হবে। ঠিক আছে, এটাই হলো আমার সবার প্রথম কাজ। তোমরা ফটাফট টুকে নাও বা স্ক্রিনশট করে নিয়ে পরে টুকে নেবে। ঠিক আছে, আগে দেখে নাও। এইবারই আমরা চলে আসছি আসল জায়গায়। আশা করি সবাই এটা লিখে দেয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছো। ঠিক আছে, বা টাঙিয়ে রাখবে আশা করি। কারণ ওটা না থাকলে, ওটা যদি দেয়ালের সামনে থাকে, তাহলে তোমরা এইগুলোকে সমস্তগুলো নিজে নিজে করতে পারবে। আর যদি না করো তাহলে কিছুই পারবে না। তা আমি প্রথমে কি করেছি? একটা ছক বানিয়েছি। খেয়াল করে দেখো, প্রথমটা লিখেছি কি? রাশির নাম। সে আয়তন হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে। এরকম আমি মোটমাট 20টা থেকে 25টা দিয়ে দেবো। বইয়ে সাধারণত 11টা রয়েছে। ঠিক আছে, এই যে ছকটা বানাবো, এই ছকটা নিজে দুবার প্র্যাকটিস করবে, 2 থেকে 3বার প্র্যাকটিস করবে, এবং একটা ভালো করে সুন্দরভাবে লিখে দেয়ালে টাঙাতে হবে। তাহলে দেয়ালে টাঙানোর কাজ হচ্ছে ওই আগের যে পার্টটা বললাম, যে মূল রাশির মাত্রা যেগুলো আছে সেইগুলো। দ্বিতীয় যে ছকটা আছে সেটা হচ্ছে এইটা, যে 7খানা বলেছি, যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টি, উষ্ণতার মাত্রা হচ্ছে কি কে, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি? বড় হাতের আইও লেখে, বড় হাতের এও লেখে, যেটা খুশি আই দিয়েই ব্যবহার করবে। আলোক দীপ্তি বা দীপন প্রাবল্যের মাত্রা হচ্ছে সিডি, আর পদার্থের পরিমাপের মাত্রা হচ্ছে কি? এমও এল। ঠিক আছে, এইটা প্রথমে দেয়ালে টাঙিয়ে রাখবে, আর এই পোর্শনটা দেয়ালে টাঙিয়ে রাখবে। তাহলে প্রথমে রাশির নাম, আমি একদম প্রাইমারি থেকে শুরু করব। প্রথমে রাশির নাম। রাশির নাম প্রথম কি আছে করি? প্রথমে একদম শুরু করব দৈর্ঘ্য থেকে, নিজে নিজে করব। প্রথম কে আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমীকরণের সূত্র কি? দৈর্ঘ্যই হয়। এই দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে মাত্রা দিয়ে লিখি? বড় হাতের এল। এর একক কি? এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক সি, সি দিয়ে মানে হচ্ছে কি? সেন্টিমিটার হয়। তাহলে সেন্টিমিটার। কেউ এরকম লিখে, এখন আর এরকম লিখবো না, বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার জন্য আমরা আর সেন্টিমিটার এরকম ভাবে লিখবো না, আমরা কি লিখবো? সিএম, সেন্টিমিটার। ঠিক আছে, এসআই থেকে হবে মিটার। কমপ্লিট, দৈর্ঘ্য কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো। পরের পার্ট হচ্ছে দৈর্ঘ্যের পরে কে আছে? ভর দাদা। ভর। ভরের সমীকরণের সূত্র কি? ভরই, তার কারণ এর মাত্রা, এটা মৌলিক একক, তাই জন্য আমরা এটাকে কি লিখলাম? এম। এম আছে। ভর, ভরের একক কি আছে? সিজিএস এ গ্রাম, জি, সরি ডট দেবো না। এসআইতে হবে কি? কিলোগ্রাম, কেজি। হয়ে গেছে, গেল। ভরও কমপ্লিট হয়ে গেছে। ভরের পরে কি আছে? সময়। সময় হচ্ছে কি? সময় এর মাত্রা কি? বড় হাতে টি। এটার হচ্ছে একক সেকেন্ড, এটার একক কি? সেকেন্ড। কোনো অসুবিধা নেই, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবারে আমরা দেখব পরের যে মাত্রা, সরণ বা দূরত্ব। সরণ বা দূরত্ব। সরণ বা দূরত্ব আমরা কি দিয়ে পরিমাপ করি? দৈর্ঘ্য। সূত্র কি? দৈর্ঘ্য দিয়ে। ফিতে দিয়ে মাপিত দৈর্ঘ্যতে। তাহলে এর মাত্রা কি হবে? এলই হবে। এর একক কি হবে? সেন্টিমিটার। সিজিএস এ এসআই থেকে কি হবে? মিটার। তাহলে সরণ বা দূরত্বের মাত্রা হচ্ছে এল, এর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এসআই একক হচ্ছে কি? মিটার। হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে, দৈর্ঘ্যের সরণের পর বা দূরত্বের পর আমরা করব ক্ষেত্রফল। কি করব? ক্ষেত্রফল। দাগটা দিয়ে আগে নিজে নিজে। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ।
খেয়াল করে দেখো, দৈর্ঘ্যের মাত্রা কি এল, প্রস্থ আমরা মাপি কি দিয়ে এল দিয়ে, তাহলে এল এল দুই এল মিলে কি হয়ে যাচ্ছে এল স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর একক কি হবে খেয়াল করো, এল এল এর এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ঠিকভাবে এই পদ্ধতিতে কি হচ্ছে এল এর একক কি এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে এটা হবে কি মিটার স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল হয়ে গেল। ক্ষেত্রফলের পর কি আছে আয়তন, আয়তনের ফর্মুলা কি জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। খেয়াল করে দেখো, দৈর্ঘ্যের মাত্রা কি হয় এল, এরকম ভাবে লিখলে হয় না, থার্ড ব্র্যাকেট দিতে হয়, প্রস্থের পি এল, উচ্চতার কি হচ্ছে এল, তাহলে আমার কটা এল হলো তিনটে, তাহলে এল কিউব, তাহলে এল কিউব হচ্ছে কি এর মাত্রা, তাহলে আয়তনের মাত্রা কি এল কিউব, তাহলে সিজিএস একক কি হবে সেন্টিমিটার কিউব, এসআইতে এল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, ওই জন্য সেন্টিমিটার কিউব, এসআইতে হচ্ছে কি মিটার কিউব। ঠিক আছে, ছকটা করে নাও তাড়াতাড়ি। তারপরে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 6টা আমার হলো। এবারে 7 থেকে আবার আসবো। ওকে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 8 নম্বর, ঘনত্বকে নিলাম, ঘনত্ব। ঠিক আছে, ঘনত্বের ফর্মুলা হচ্ছে যে এম ইকুয়াল টু ভি রো, হিরো, হিরোর থেকে ভিরো, এই এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে আয়তন, রো মানে হচ্ছে কি ঘনত্ব। ঠিক আছে, আমাদের কার বার করছি ঘনত্বের বার করছি, এটা আমরা একটু পরেও জানবো। ঠিক আছে, তাহলে রো ইকুয়াল টু কি হবে এম বাই ভি, রো ইকুয়াল টু কি এম বাই ভি, এম মানে হচ্ছে কি ভর, ভরের মাত্রা কি আমরা জানি ভরের মাত্রা এম, ভি মানে হচ্ছে কি আয়তন, আচ্ছা আমি এটা লিখে দিই এটা বুঝতে পারবে না, ভর বাই আয়তন, তাহলে ভরের মাত্রা কি এম, ওই যে 1 নম্বর না 2 নম্বরে ছিল, আয়তনের মাত্রা যেটা 6 নম্বরে ছিল কি ছিল এল কিউব। খেয়াল করে দেখো এল কিউব নিচে আছে, এই যদি উপরে ওঠে তাহলে না মাত্রা কত হয়ে যাবে এল মাইনাস 3, এম এল মাইনাস 3, তাহলে ঘনত্বের মাত্রা কত হলো এম এল মাইনাস 3 হয়েছে, তাহলে আমি এখানে লিখে দিলাম মাত্রা এম এল মাইনাস 3। সিজিএস একক কি হবে তাহলে ভালো করে খেয়াল করে, এম, এম মানে কি গ্রাম, এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি সেন্টিমিটার, তাহলে গ্রাম সেন্টিমিটার মাথায় কি আছে মাইনাস 3, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার মাইনাস পার সেন্টিমিটার কিউব, পার সেন্টিমিটার কিউব, এটা কি হয়ে যাবে কেজি পার মিটার কিউব। কি করে হলো কেজি, এই যে এম, ভালো করে খেয়াল করে এম এল টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এম মানে কি ভর, ভরের একক কি কেজি, এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার, তার মাথায় কি আছে মাইনাস 3, তাহলে মাথায় গিয়ে দিলাম মাইনাস 3 দিলাম, তাহলে এটা ফর্মুলা, এটাকে উচ্চারণ করবো কি কেজি, মাইনাস থাকলে পার মিটার কিউব, কেজি মাইনাস আছে বলে পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এই হয়ে গেল ঘনত্বের মাত্রা। এইগুলো ঘনত্ব সম্পর্কে আমরা আবার পরে জানবো, একটু পরেই জানবো। 9 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্যুতি বা বেগ, দ্যুতি বা বেগ এর সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে দ্যুতি বা বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি দ্যুতি বা বেগকে ভি দিয়ে, ভি মানে ভেলোসিটি, ভি ইকুয়াল টু সরণ, সরণ বাই সরণ বা দূরত্ব বাই কি হয় সময়, সরণ বা দূরত্ব বাই সময়, মানে সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি এস দিয়ে, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি টি দিয়ে। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কি ফর্মুলা এস বাই টি, তাহলে এস সরণ, দেখো তো সরণের মাত্রা কি লিখেছিলে দেখতে পেয়েছো, সরণের মাত্রা কি ছিল এল, সময়ের মাত্রা কি দেখতে পেয়েছো টি, থার্ড ব্র্যাকেট রাখলাম, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এল টি মাইনাস টিটা নিচে আছে উপরে উঠলে দিয়ে যাবে -1, তাহলে আমার মাত্রা হলো কি এল টি -1, সরণের মাত্রা কি দাঁড়াচ্ছে এল টি -1।
ঠিক আছে, সরি দ্রুতি বা বেগের মাত্রা হচ্ছে এলটি মাইনাস ওয়ান। তাহলে এবারে একক করব। একক কিভাবে হবে ভালো করে খেয়াল করে তবে এল, এল মানে হচ্ছে কি যেন সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। তবে টি আছে, টি মানে হচ্ছে সময়, সময়ের একক কি সেকেন্ড, তার মাথায় কি আছে মাইনাস ওয়ান, তাহলে সেমি পার সেকেন্ড। এই যে সেমি মাইনাস আছে বলে পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। তাহলে এর কি হবে, এর ক্ষেত্রে এল হবে কি মিটার, আর টি এর জন্য হবে কি সেকেন্ড, তার মাথায় মাইনাস আছে, তাহলে এর ফর্মুলা কি হবে মিটার পার সেকেন্ড। দ্রুতি বা বেগের ফর্মুলা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। দ্রুতি বা বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে কি এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে দ্রুতি গেল, বেগ গেল, এইবারে কে আসবে, এইবারে যে ভদ্রলোক আসবে সে হচ্ছে ত্বরণ বা মন্দন। ত্বরণ বা মন্দনের ফর্মুলা কি, ত্বরণ বা মন্দনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি, অ্যাক্সিলারেশন। এ সমান সমান কি যেন ছিল, বেগ বাই সময়। বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই যে এইমাত্র লিখেছি ভি দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে প্রকাশ করি। ভি এর মাত্রা কি যেন এল টি মাইনাস ওয়ান, তাহলে আমি ভি এর জায়গায় কি লিখতে পারবো এল টি মাইনাস ওয়ান। সময়ের মাত্রা কত টি। খেয়াল করে দেখো এই টিটা তো নিচে আছে, এ উপরে উঠে গেলে আর একটা মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান কত হয়ে যাচ্ছে মাইনাস টু, তাহলে মাত্রা দাঁড়াচ্ছে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু। তাহলে এখানে এল এর মাত্রা একক কি সেমি, টি এর একক কি সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে এটা কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ বা মন্দনের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, এর একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 10 হলো। এইবারে আসবে বল, কার্য, ভরবেগ, এগুলো পরপর আসবে। তার আগে এটা তুলে নাও, তারপরে আমি আবার করছি। 10 নম্বর হয়ে গেছে, এইবারে আমরা চলে আসছি 11 নম্বরে। 11 নম্বরে যে আছে সে হচ্ছে ত্বরণ মন্দন হয়ে গেছে, তাহলে আমার এরপরে আসবে বল। কে আসবে বল, কি আছে বল। 11 নম্বরে আমি নিলাম বলকে। বলের ফর্মুলা কি যেন ছিল, এফ ইকুয়াল টু, মনে পড়ছে মা, হয়েছে, এমটা কি যেন ভর, আর এটা কি ছিল ত্বরণ, মনে আছে। তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা দেখো 2 নম্বরে ছিল এম, এই তো শিখে গেছে। আর ত্বরণের মাত্রা একটু আগে বার করেছিলাম কি এল টি মাইনাস টু, তাহলে ফর্মুলাটা হচ্ছে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু, মাত্রা কি তাহলে এম এল টি মাইনাস টু, হয়েছে, হয়ে গেছে। এবার একক, খেয়াল করে দেখো এককটা তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে ছোট করে লিখলাম এম এল টি মাইনাস টু ছিল মাত্রা, তাহলে এখান থেকে আমার এম, এম মানে হচ্ছে ভর, ভরের মাত্রা, ভরের একক কি গ্রাম। তারপরে এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার। তারপরে কি আছে টি, টি মানে হচ্ছে সময়, সময়ের একক কি সেকেন্ড, মাথায় কি আছে মাইনাস টু, তাহলে গ্রাম সেমি পার, মাইনাস থাকলে পার হয়, সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কার একক বলের একক। কিন্তু আমরা বলের একক কি জানি, সংক্ষেপে একেই বলা হয় কি ডাইন, ডি ওয়াই এন ই, ডাইন। তাহলে ডাইনের আর এক নাম কি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো যে আমাদের মাত্রা কেন প্রয়োজন, এই যে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এই এত বড় নাম, সেই নামটাকে সংক্ষেপে আমরা কি করলাম ডাইন হিসেবে প্রকাশ করলাম। বোঝা গেছে, বুঝতে পেরেছো? একদম কথা বলবে না, ভিডিও হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার এসআই একক, এসআই এককে কি হবে এম মানে হচ্ছে কি কেজি, তাই তো, এম কেস পদ্ধতিতে। সেন্টিমিটার কি হয়ে যাবে মিটার, আর এটা কি হয়ে যাবে পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা এটাকে কি নাম দেবো তাহলে ডাইন, এটার নাম হবে কি, হ্যাঁ ঠিক নিউটন। এসআই পদ্ধতিতে কি ছিল নিউটন, নিউটন।
টন, সংক্ষেপে কি লেখা হয়, এন লেখা হয়, এই ডিটা ছোট হাতের হবে, সরি। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, সিজিএস একক কি হচ্ছে ডাইন, এসআই একক হচ্ছে কি নিউটন। সিজিএস এককে ডাইনের আরেক নাম কি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ দাঁড়াও, আর নিউটনের একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমরা যেটায় আসবো সেটা হচ্ছে, দাঁড়াও বলছি, বলের পর যেটায় আসবো সেটা হচ্ছে ভর বেগ। কারতে আসবো, ভর বেগ। 12 নম্বরে কে আছে, মন দিয়ে শোনো, ভর বেগ। এই ভর বেগ, তাহলে ফর্মুলা কি হবে, দেখো ভর আর বেগ গুণফল, তাহলে ভর বেগের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু বেগ। ভরের মাত্রা কি, আচ্ছা তার আগে ফর্মুলাটা কি, ভরকে এম দিয়ে প্রকাশ করে, বেগকে কি দিয়ে প্রকাশ করে, ভি দিয়ে, ভর বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে। পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে এম ভি, তাহলে এম এর মাত্রা কি এম, আর ভি এর মাত্রা কি যেন যেন একটু আগে করেছি, এল কি যেন ছিল, কি যেন ছিল না, এল টি মাইনাস ওয়ান, তাহলে ভরবেগের মাত্রা কি হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান, তাহলে মাত্রাটা লিখে দিই এখানে এম এল টি মাইনাস ওয়ান হয়েছে। হ্যাঁ ওয়ান না, এটা ব্র্যাকেট, সরি, এম এল টি মাইনাস ওয়ান। তাহলে এবার একক বার করবো, সিজিএস একক ছোট্ট করে এখানে একটু লিখে নিন, নাহলে পরে ভুলে যাবো, এটা তোমরা লিখতে যেও না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি যে এম, এম এর এম মানে কি, এম মানে ভর, ভরের একক কি যেন ছিল গ্রাম। এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি ছিল সেন্টিমিটার। টি, টি মানে হচ্ছে সময়, সময়ের একক কি ছিল সেকেন্ড, তার মাথায় কি আছে মাইনাস, তার মাথায় কি আছে এক, তাহলে এককটা কেটে দাঁড়ালো গ্রাম সেমি পার, মাইনাস থাকলে পার হয়, গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি গ্রাম সেমি পার সেকেন্ড, এর মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা আমাদের স্যারদের খুব পছন্দের, পরীক্ষায় দেয়। ঠিক একইভাবে তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, টি মানে হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, আর মাথায় মাইনাস ওয়ান আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল ভরের একক, ভরবেগের একক, মাত্রা সব কমপ্লিট হয়ে গেল। তা ভরবেগ হয়ে গেছে, খুব ভালো। হ্যাঁ বাবা, এটা হয়ে গেছে কমপ্লিট, তাই এবারে পরের পার্টে যাব। বল হয়ে গেল, ভরবেগ হয়ে গেল, এইবারে যে আসবে 13 নম্বরে সে হলো চাপ। চাপ, চাপকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি, প্রেসার। ঠিক আছে, আচ্ছা এই ভরবেগকে আমরা এল দিয়ে দিচ্ছি, হ্যাঁ এল, তাহলে ভালো হবে, এল ইকুয়াল টু এমভি। চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে, কি দিয়ে প্রকাশ করি, পি, পি ইকুয়াল টু এফ বাই এ, কি এফ বাই এ, এফ কে বলা হয় বল, হ্যাঁ এ কে বলা হয় কি ক্ষেত্রফল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন চুপ থাকো। তাহলে বলের মাত্রা কি যেন আমরা পড়েছি দেখিনি, এই যে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি যেন ছিল এল স্কোয়ার, দেখে নাও আগে করা আছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে এম আছে একটা, ওই জন্য নতুন দাঁড়ালো এম, এল উপরে একটা আছে নিচে দুটো আছে, তাহলে একটা একটা কেটে যাচ্ছে, কেটে গেলে নিচে একটা এল থাকছে, সেই এল উপরে উঠলে কি দাঁড়াবে এল মাইনাস ওয়ান, আর কে আছে টি মাইনাস টু, তাহলে মাত্রাটা কি দাঁড়ালো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। ঠিক আছে, এটা হচ্ছে চাপের মাত্রা। এবার চাপের একক বার করতে হবে, তাহলে এম এর একক কি হয় যেন গ্রাম, এল এর একক কি হয় সেন্টিমিটার, তার মাথায় কি আছে মাইনাস ওয়ান, টি, টি মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড মাইনাস টু, তাহলে আমার ইউনিটটা কি দাঁড়াচ্ছে গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একেই আমরা সংক্ষেপে বলি বি, বি বিএ আর বার, বিএ
আর বার। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কি করব, সিজিএস হয়ে গেছে, এসআই তে কি হবে, গ্রাম আছে, এই যে এম আছে, এমটা তাহলে কি হবে এখানে কিলোগ্রাম, এলটা হয়ে যাবে কি মিটার, টিটা হয়ে যাবে কি সেকেন্ড, তাহলে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে বলবেন যে স্যার দুবার পার বললেন না কেন, মাইনাস থাকলে একবারই হবে, কেজি মাইনাসের জন্য একবার, পার মিটার, ওই যে পার বলে দিয়েছি, পার মানে হচ্ছে বাই, তাই জন্য এর উচ্চারণ কি হবে, কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। একেই আমরা সংক্ষেপে কি বলি, পাস্কাল। কি বলি, পাস্কাল। ঠিক আছে, তাহলে আমাদের বলের মাত্রা হয়ে গেল, ভরবেগের মাত্রা হয়ে গেল, চাপের মাত্রা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের যার মাত্রা করব সেটা হচ্ছে কার্যের মাত্রা, এবং বাকি এগুলো করব, এটা পরের পার্টে করব। আজকে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, এইটুকুই আজকে কমপ্লিট করো, করে রেখে দাও। এইটা দেয়ালে টাঙিয়ে রাখো, দেয়ালে টাঙিয়ে রাখার আগে দুবার নিজে করবে, এবং তারপরে এর ওই নিচে নিচে কি করতে হবে, জায়গা রাখতে হবে, জায়গা রাখবে। হ্যাঁ বাবা, এইটা জায়গা ছিল না বলে বাঁকিয়ে দিয়েছি। এবারে কি করতে হবে, এর নিচে নিচে জায়গা রাখতে হবে। 13 নম্বর পর্যন্ত হয়েছে, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং যতগুলো আসবে পরপর এখানে বসিয়ে যাব। ঠিক আছে, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই ইতিহাস, পরের দিন আবার নতুন করে ভূগোল থেকে শুরু করব, ভূগোল মানে ভৌত বিজ্ঞান নিয়ে শুরু করব পরের পার্টটা। ঠিক আছে, টাটা।